প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি। মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে। এই সাক্ষী দিবি, 4 আনা পয়সা পাবি। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আসামি কই? হ্যাঁ, এই আসামি কই? আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন সুকুমার রায়ের লেখা হযবরল, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। মানে ধরুন, ছিল দোর্দণ্ড প্রতাপ, দাপুটে বাঘ, হয়ে গেল ভিজে বেড়াল। এমন উলট পুরান্ত আকছার ঘটছে, তাই না? তবে বেড়ালের কথা বলতে গিয়ে মনে পড়ল, তার বাঘের মাসি নামকরণটা কিন্তু সার্থক। যতই আদুরে পোষ্য সেজে ভদ্রসভ্য হয়ে থাকুক না কেন, সময় এলেই সে কেমন বুনো হয়ে উঠতে পারে তা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আর যদি জানা না থাকে তো আশেপাশে তাকিয়ে দেখুন, এমন ছবিও আজ আর অচেনা নয়। ঠিক তেমনই টোপ দিয়ে আসামি কেনার ছবিটাও আজ আমার আপনার চেনা লাগবেই লাগবে। এমন অনেক চরিত্র ঠিক যে কাহিনীটা থেকে জীবন্ত হয়ে উঠেছে। সুকুমার রায়ের লেখা সেই হযবরলকেই এই সপ্তাহে বেছে নিলাম আপনার জন্য। এই সময়ের প্রেক্ষিতে এর থেকে সার্থক গল্প আর কিছুই হতে পারে না বোধহয়, জানেন? শুনে দেখুন তো, কুমির, পেঁচা, ছাগল, সজারু, ব্যাঙ, শেয়ালের বিচার সভাটা চিনতে পারছেন কিনা? শুরু হচ্ছে আজকের গল্প হযবরল। বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল। ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল গোঁপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল। মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু? চন্দ্রবিন্দু কেন? তাও জানো না? কথাটা বলেই এক চোখ বুজে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, আর রুমালের হলো মা, হয়ে গেল চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আমি হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। কিন্তু
বললেই তো আর যাওয়া যায় না। কেন? সে আর মুশকিল কি? কি করে যেতে হয় তুমি জানো? তার জানি নে। এই কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা। 1.25 ঘন্টার পথ, গেলেই হলো। তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? আমার এই কথাটা শুনেই বিড়ালটা কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলতে পারতো। গেছো দাদা? গেছো দাদাকে? তিনি থাকেন কোথায়? গেছো দাদা আবার কোথায় থাকবে? গাছেই থাকে। কোথায় তার সঙ্গে দেখা হয়? সেটি হচ্ছে না, সে হবার জো নেই। কিরকম? সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। তাহলে তোমরা কি করে দেখা করো? সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই। হ্যাঁ, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে। তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবো তখন দাদা কোথায় থাকবে। তারপর দেখতে হবে এরকম হিসাব? সে ভারী শক্ত, দেখবে কি রকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনই আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলেই ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। তারপর আবার হঠাৎ একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। তাহলে তোমাকে যেতে হবে এমনি করে বুঝে নাও। খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কি সব আবল তাবল বকছো, একটু ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি। চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 গুণে কত হয়? এটা আবার কে রে? কোত্থেকে বলছে রে বাবা কথাটা? কাউকেই তো দেখতে। কই জবাব দিচ্ছ না যে? 7 গুণে কত হয়? ঠিক এমন সময় উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 গুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয়ই হয়েছে। 7 একে 7, 7 গুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবলো, তারপরে বলল, 7 গুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলেছিলে 7 গুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম
তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনাড়ি কথা কখনো তো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সব সময়ই 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম কিরকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি। এতটুকু বাজে খরচ করার জন্যে এই তো কদিন আগে খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে গিয়ে অর্ধেক খরচ হয়ে গেল। এই কথা বলেই সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। যে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়ে জিজ্ঞাসা করলো, ওই হিসেবটা হলো? এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না। বুড়োর এই কথাটা শুনে কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল। তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? 19। লাখ 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 করে। 21, 22, 23, 23.5। দুজনে মিলে ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতেই কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাব কেন? পুরো এতক্ষণ আমায় দেখেনি। হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন 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 করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো। খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, দেখি দেখি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় এই দেখো দেখো। দেখলাম ফিতের লেখা ঠেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটাই একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2 আঙুল দিয়ে আমি একটুখানি টিপে টিপে বলল, 250। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো 21-এর। সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠলো, সে তোমাদের হিসেব অন্যরকম। এরপর বুড়ো বলল, তাহলে লিখে নাও, এই ওজন 250 আর বয়স 37। থাক, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? সে আবার কি? বলি, বয়সটা এখন কমছে না বাড়ছে? বয়স আবার কমবে কি? তা নয় তো কেবলই বেড়ে চলবে নাকি? হ্যাঁ, তাহলেই তো গেছি। কোন দিন দেখবে এই বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবেই। 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? হ্যাঁ,
40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কতই উঠলো নামলো আবার উঠলো। এখন আমার বয়স হয়েছে 13। তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমি হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে বলতে লাগলো, এই শোনো, একটি চমৎকার গল্প বলবো। হ্যাঁ, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, মনে পড়েছে, এই শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। তো কেউ তো কিছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমুতে ঘুমুতে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি এই ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বলে উঠলো, ভালো কথা, ন্যাজ কি হলো, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না। এই সবাই সুরসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে 41 গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 আনা, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেঁড়ে কাক, রাম কাক প্রভৃতি নিচু শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। আমি বললাম, সবটা ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের ছিল, তার ছিল টেকো মাথা। এই দেখ দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর ওই সেলেট ফাটিয়ে দেব। টেকো নয়, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে আর কি। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? হয়ে গেছে, কই দেখি। এই দেখো। এই কথা বলেই কাক অমনি তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল।
আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। ও পিসি, ও শিবুদা গো। ও মা, বলে কি? আরে তোমার লাগলো নাকি? 60 60 60 60 61 62 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাটাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই কই, হিসেবটা তো দেখলে না? হ্যাঁ, এই তাই তো, এই কি হিসেব হলো? পড়ো দেখি, হ্যাঁ পড়ো। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকালথনামা লিখিতং শ্রী কাক্যেশ্বর কুচকুচে কার্যঞ্চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিসাগণ মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্তবদস্ত কায়েম মোকরবিপত্তনি পাট্টা অথবা কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি, ফরিয়াদি, সাক্ষী, সাবুদ, গয়রাহ, মোকদ্দমা দায়ের কিংবা আপোষ, মকমল, ডিক্রি জারি, নিলাম, ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার। পড়া শেষ না হতেই কাককে বুড়ো বলে উঠল, সব কি লিখেছো আবল তাবল? হ্যাঁ, আহা, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব একটু বলে নিতে হয় বই কি। তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। হ্যাঁ, তাও বলা হয়েছে। ওহে, শেষের দিকটা পড়ো না। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 250, খরচ 37 বৎসর। কাক বলে উঠল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়। সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ, একবার জিজ্ঞেস করে নি। হ্যাঁ, এই বলেই সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে বলে উঠল, কেন ডাকছিস? এই কাকেশ্বর কি বলছে শোন। কি বলছে? বলছে যে ত্রৈরাশিক না ভগ্নাংশ। হ্যাঁ, কাকে ভগ্নাংশ বলছে? তোকে না আমাকে? তা নয়, বলছে যে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। আচ্ছা, ত্রৈরাশিকেই দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিকে দিতে বলবো কেন? হ্যাঁ, ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, এই তুমি বরং ভগ্নাংশই দাও। তাহলে ওই 250 গোটা সের দুটো বাদ দিয়ে রইল ভগ্নাংশ 8 সের। তোমার হিসেব হলো 8 সের। 8 সেরের হিসেবে দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। এই আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল ওই হিসেবের মধ্যে পড়েছিল। তা এই নাও তোমার সেলেট, আর এই নাও তোমার পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের তো মহা ফুর্তি। সে স্লেট বাজিয়ে নাচতে লাগলো আর মুখে বলতে লাগলো, টাক টুমাটুম টাক টুমাটুম টাক টুমাটুম টাক। এই দেখ, ফের টাক বলছিস? দাঁড়া ওরে বুধো রে, ও বুধো, শিগগিরি আয়, আবার টাক বলছে।
বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁচলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুঁড়ছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোঁচলার উপর চড়ে বসে ওঠ বলছি, শিগগির ওঠ বলছি, শিগগিরই ওঠ বলে ধাই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মুটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উথোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে এদের রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোঁচলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েই সে পোঁচলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। বুধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। লেগে যা, নারদ নারদ। অমনি ঝটাপট খটাপট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধো রে, তুই কোথায় গেলি রে? এ উধো, কোথায় গেলি? ওরে হায় হায়, ও বুধো, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক, এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই তার হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, কেন কেন আমার নানি বুড়িটা পেটে গেল, ও মা গো। হঠাৎ আমায় দেখে একটু দম পেয়ে বলে উঠলো, এ ভাগ্যিস তুমি এসে পড়লে, নাহলে তো হাসতে হাসতে আমার পেটটাই ফেটে যাচ্ছিল। তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কেন কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙা এসে পড়তো, আর আর ডাঙার মাটি সব ঘুরিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তারই মধ্যে ধপা ধপা চাটকে পড়তো। এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? না 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 না, শুধু এর জন্য নয়। মনে করো একটা লোক আসছে, হ্যাঁ, তার এক হাতে কুলপি বড়, এক হাতে সাজি মাটি। এবার লোকটা কুলপি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়ে ফেলেছে। কেন তুমি এই অসম্ভব কথা ভেবে খামোখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? না না, সব কি আর অসম্ভব? এই মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম কি? আগে আগে আমার নাম হিজি বিজ বিজ। আমার নাম হিজি বিজ বিজ, আমার ভাইয়ের নাম হিজি বিজ বিজ, আমার বাবার নাম হিজি বিজ বিজ, আমার পিসের নামও হিজি বিজ বিজ। তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজি বিজ বিজ। তা না, আমার মামার নাম তো তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেশোর নামও তকাই, আর হ্যাঁ, আমার শ্বশুরের নামও তকাই। সত্যি বলছো না বানিয়ে? না 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 না, আমার শ্বশুরের নাম বিস্কুট। একটা কথাও বিশ্বাস করি না। ভয়ানক রেগে গিয়ে এ কথাটা বলার পরেই
কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো, তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলেই সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালক বৃন্দ এবং স্নেহের হিজি বীজ বীজ, আমার গলায় ঝোলানো এই সার্টিফিকেট দেখে তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় আমি বিএ অর্থাৎ ব্যয় লিখি। এবার কথা হচ্ছে কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না, তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো ওই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই যে একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল নাকি টিকটিকি খায়, হ্যাঁ, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেনে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না। এই যেমন ধরো খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা ওই খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো অনেক মাসিক পত্রিকা। কিন্তু তা বলে বন্ধুগণ, আমরা মজবুত বাঁধানো কোনো বই কখনো খাই না। আমরা কচ্ছিত কখনো লেপ কিংবা তোষক বালিশ এসব একটু একটু খাই বটে। কিন্তু যারা বলে আমরা খাট, পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি। এই যেমন ধরো পেন্সিল, রবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিলেন। কিন্তু তা বলে আমরা ছুরি, কাঁচি কিংবা শিশি বোতল এসব কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু সেসব নেহাতি ছোটখাটো বাজে সাবান। তবে জানেন বন্ধুরা, আমার ছোট ভাই একবার একটা আস্ত বাঁশ খেয়ে ফেলেছিল। ছোট ভাইয়ের কথা বলতে বলতে ব্যাকরণ সিং যখন আকাশের দিকে চোখ তুলে ব্যাঁ ব্যাঁ করে ভয়ানক কাঁদতে লাগলো, তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুম হচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার। কিন্তু একটু পরেই সে আবারও হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে এমন হাসতে লাগলো যে আমি বলেই ফেললাম যে এর মধ্যে আবার হাসবার কি হলো। সে একজন লোক ছিল বুঝলে, সে মাঝে মাঝে এমন নাক ডাকতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তার বাড়িতে বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে গিয়ে তাকে দামাত মারতে শুরু করেছে। যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখি সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে নেড়ে বলতে লাগলো, না ভাই, এখন আমায় গাইতে বলো না। সত্যি বলছি, আজকে না আমার গলাটা তেমন খুলবে না।
আপদ, হাহ, কে তোমায় গাইতে বলছে? আমি বললাম বটে কথাটা, কিন্তু লোকটা এমন বেহায়া যে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। রাগ করবার দরকার কি ভাই? গান হোক, গান হোক। হ্যাঁ, গান হোক, গান হোক। আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠে বলল কথাটা। আর অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তাড়া গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদই সে একবার গাইলো, 2 বার গাইলো, 5 বার, 10 বার গাইলো। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? সে বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে অলিগলি চলিরাম, ফুটপাথে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। কিন্তু সে গান আজকাল আমি আর গাই না ভাই। আরেকটা গান আছে, নৈনিতালের নতুন আলু। সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আর গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। শোনো তবে। মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে। আলা ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। এ আবার গান হলো নাকি? এ তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হ্যাঁ, এই গানটা সত্যি ভারী শক্ত। শক্ত? শক্ত আবার কোথায়? হ্যাঁ, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো বটে, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। তা তোমরা যে সহজ গান শুনতে চাও সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? হ্যাঁ, আমি কি আর সহজ গান গাইতে পারি না? নাও শোনো এবার তবে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। না না না, মজারু বলে কোনো কথা হয় না। কেন হবে না? আলবাত হয়। সজারু, ক্যাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। হ্যাঁ শোনো তবে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিমবি ছেঙা চপাটি। সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তাদের বুঝিয়ে। বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এইসব ঘুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতকা এবং হাদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখ ভ্যাপাটে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাওড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে, আরে কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। এর মধ্যে হঠাৎ একটা
তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। আর অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ মুছে ঢুলতে লাগলো। আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিকে তাকিয়েই তক্ষুনি আবার চোখ বুঝে বলল, নালিশ বাতলাও। পেঁচা এই কথাটা বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্কু কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। হুজুর, কচি অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষের চটে যায়। কচু খায় কারা? হ্যাঁ, কচু খায় শুয়োর আর সঞ্জয়। সামলা মাথায় একটা শেয়াল তড়াক করে লাফিয়ে উঠে এ কথাটা বলার সঙ্গে সঙ্গে সামলা সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিল পত্র, সাক্ষী সাবুত সবকিছু আছে তো নাকি? ওই তো, ওর হাতে সব দলিল রয়েছে। ন্যাড়ার দিকে তাকিয়ে সজারু কথাটা বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে এক তাড়া গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে শুরু করে দিল। একের পিঠে 2, চৌকি চেপে শুই, মোটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুঁই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? আহা, ওটা কেন? ওটা তো নয়। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তবে এটা, চাঁদনি রাতে পেতনি পিসি সজনে তলে খোঁজ না রে, থেঁতলা মাথা হ্যাংলা সেথা, হাড় কচাকচ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া নাক ছোলানো শাকচুনি মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকছনি। মুন্ডু ঝোলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে, বলছে তুলে, মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে। দূর ছাই, কি যে পড়ছে তার নেই ঠিক। তাহলে কোনটা? ও এইটা এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। দই দম্বল, টেকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল, বোকা ভম্বল। এটা নয়। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে? ওটা নয়। কি বলে? ওসব নয়। ও, তোমার গিন্নির নামে কবিতা, তাই তো? তা সে কথা আগে বললেই হতো। এই তো, হ্যাঁ, রাম ভজনের গিন্নিটা বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাছে দমাদ্দম। এটাও মিলছে না, তাই তো? আচ্ছা তাহলে নিশ্চয়ই এইটা। হ্যাঁ হ্যাঁ, খুসখুসে কাশি, খুসখুসে জ্বর, ফুসফুসে ছেঁদা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, 5 রাতে বাদ, আজ রাতে বুড়ো হবে কুপকাত। হায় হায়, আমার পয়সাগুলো সব ঝরে গেল। কোথাকার এক আহম্মক উকিল দলিল দিলে খুঁজে পায় না। কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটে? হ্যাঁ, সেইটে। হ্যাঁ, বাদুড় আবার কি বলে? হ্যাঁ হুজুর, তাহলে বাদুড় গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। বাদুর গোপাল হাজির।
এবার সবাই এদিক ওদিক তাকিয়ে বাদুর গোপালকে খুঁজতে লাগলো, কিন্তু বাদুর কোথাও নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। তা কেন? আমরা এখন আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক চলুক, সাক্ষী আনো, যাও সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজবিজবিজকে জিজ্ঞাসা করলো, এই সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। তাই দেখে শেয়াল বলল, এই হাসছো কেন? হ্যাঁ, আরে একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি। বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়ার, মাথার উপরটা লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা। আর হ্যাঁ, ওই কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো। তারাও সব ছাগল টাগল ধরে খায়। আবার কি হলো? আমার সেজ মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই তাই বাকি আধখানা মরে গেল। গেল তো গেল, আপদ গেল। তুমি এখন চুপ করো। এই এই তুমি মোকদ্দমার কিছু জানো? তার জানি না নাকি? একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে ওই আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, আর একদিকে 10 জন করে সাক্ষী থাকে। আর একজন থাকে জজ, সে খালি বসে বসে ঘুমোয়। কখনো না, আমি ঘুমাচ্ছি না। আসলে আমার চোখে ব্যারাম আছে তো, তাই চোখ বুজে আছি, ঘুমোচ্ছি না আমি। আরে অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম নাকি? আবার কি হলো? আরে একজনের মাথার ব্যারাম ছিল, এসে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরসু। কিন্তু যেই বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পুড়ে গেছে। বাবা, একেবারে পুড়ে গেছে। বটে, তা তোমার নাম কি শুনি? এখন আমার নাম তো হিজিবিজবিজ। এই নামের আবার এখন তখন কি হে? তাও জানো না? আরে সকালে আমার নাম থাকে আলু নারকোল, আবার আর একটু বিকাল হবে তখন আমার নাম হয়ে যাবে রামতারু। রামতারু? তার নিবাস কোথায়? এই কার কথা বলছো? ও শ্রীনিবাস। শ্রীনিবাস তো দেশে চলে গেছে। হ্যাঁ, তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে গো। হ্যাঁ, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। এই দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। আরে আমাদের হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি মরে গিয়েছে। সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। এই দেখ বুধ, ফের যদি সবাই মিলে কথা বলবি না, তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। এই দেখ উদো, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে না একেবারে পোটলা পেটা করে দেবো। হুজুর, এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। এই কে বললো মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে তবে সাক্ষী দেওয়ানো হচ্ছে। রেগে ল্যাজ আছড়িয়ে কুমির কথাটা বলেই তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজবিজবিজের হাতে দিয়ে দিল।
অমনি ওপরে কাকেশ্বর বসে বসে হিসেব লিখতে লিখতে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। তুমি এ বিষয়ে আর কিছু জানো না? শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইতে জানি। তা কি গান? শুনি। দাঁড়ো করছি। আয় আয় আয়, শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? থাক, সেসব অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নং গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। এই বাজে কথা বলো না তো। হ্যাঁ, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। এই কি নাম তোমার? কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? বললাম যে কাগিয়াপটি। তো সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা। নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যে জাহির করতে হবে না। জিজ্ঞাসা করি, তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? তার চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। বলি, এ পথ কত দূর গিয়েছে? আহা, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চলে বেড়ায়, নাকি দার্জিলিং এ হাওয়া খেতে যায়? আরে, তুমি তো ভারী বেয়াদব। হ্যাঁ, বলি, সাক্ষী দিতে এসেছো, মোকদ্দমার কিছু জানো? খুব। এতক্ষণ বসে বসে হিসেবটা করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে। মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি কচুরি আর চিবে গচা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর ওই একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাচর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তিল চোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতে বলতে বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। আর শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। এসবের মধ্যে পেঁচা হঠাৎ গম্ভীর হয়ে বলল, এই সবাই চুপ করো। আমি এবার মোকদ্দমার রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, তো যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। আসামি কই? এই আসামি কই? সবাই যখন বলতে লাগলো, ওই যা, আসামি তো কেউ নেই, তখন তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ নিজের নাম বলতে বলতে পিছন থেকে তেড়ে এসে আমায় ঢু মারল, আর তারপরে আমার কানটা দিল কামড়ে। অমনি চারদিকে কিরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটাই ঠিক মেজো আমার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম
মেজো মামা আমার কান ধরে বলছেন, কারণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাঁ করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এইসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বয়স বেশি হয়নি তো, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। শুনলেন সুকুমার রায়ের লেখা হযবরল। আজকের প্রশ্ন, আসামি হিসেবে কাকে দাঁড় করানো হলো? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই 9টার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের যাজ্ঞসেনী গল্পের প্রশ্ন ছিল, আগুন নেভার পর কি দেখা গেল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন আত্রেয়ী মণ্ডল, মৌমিতা মুখোপাধ্যায়, তাপসী চ্যাটার্জি, সোমা রায়, সৌম্য মুখার্জি, মৌসুমী অধিকারী, শর্মিষ্ঠা দেবনাথ, অঙ্কিতা বাড়ুই, দেবাশিস ব্যানার্জি ও মোহাম্মদ নুরুল আলম। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।